আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম, ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগ্রহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, বিটিএন সংবাদে আপনাদের স্বাগত। রয়েছে আমি মানসী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। কংগ্রেস কাকে প্রার্থী দিল, কাকে দিল না তাতে কিছু যায় আসে না। আমার লক্ষ্য শুধু অর্জুনের ন্যায় পাখির চোখ, প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর। সংসদে আইন পাশ হওয়ার 4 বছরেরও অধিক সময় পর রাজনৈতিক উদ্দেশ্যে সিএএ লাগু করেছে বিজেপি সরকার, সমালোচনা সুস্মিতা দেবের। করিমগঞ্জ লঙ্গাইঘাটের এপি সদস্যের বিরুদ্ধে প্রতিবেশীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ, পুলিশে মামলা। লোকসভা নির্বাচনে প্রাক্কালে কাছাড় তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক চমক। করিমগঞ্জের প্রাক্তন সাংসদ রাধেশ্যাম বিশ্বাস তৃণমূল কংগ্রেসে, শিলচরে তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা। বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে গণ অবস্থানে ডাক অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা সংস্থার। এবারে আসছে বিস্তারিত খবরে। কংগ্রেস কাকে প্রার্থী দিল, কাকে দিল না তাতে কিছু যায় আসে না। আমার লক্ষ্য শুধু অর্জুনের ন্যায় পাখির চোখ, প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর। কংগ্রেস কাকে প্রার্থী দিল, কাকে দিল না তাতে আমাদের কিছু যায় আসে না। আমাদের লক্ষ্য শুধু অর্জুনের ন্যায় পাখির চোখ, প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। তিনি বলেন, বঙ্গাইগাঁও আসন 2026 সাল পর্যন্ত এজিপির কাছেই থাকবে। 26 সালের পর নতুন ভাবনার কথা জানান মুখ্যমন্ত্রী শর্মা। কংগ্রেসের প্রার্থী তালিকা, সরকারের উন্নয়ন প্রকল্প এবং আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিকাশ যাত্রার অংশ হিসেবে একের পর এক জেলায় উন্নয়নের নতুন দিগন্তের সূচনা করছেন মুখ্যমন্ত্রী। আজ গোলাঘাট ও নগাঁও সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী। নগাঁও ও গোলাঘাটে 1215 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। নগাঁওয়ে 55টি ও গোলাঘাটে 39টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বঙাইগাঁও সমষ্টিটো অগপৰ হাততেই আছে, গতিকে 2026লৈকে অগপৰ পৰা আমি অনাটো কথা নাই। 26 চনত নতুনকৈ কথা হ'ব, কিন্তু 26লৈকে এজিপিৰ হাততে থাকিব, এইটোলৈ আমাৰ কোনো আপত্তি নাই। আজি নগাঁও জিলাত বিকাশৰ এক নতুন কৰ্মসূচী আমি আৰম্ভ কৰিলোঁ। কলিয়াবৰৰ উন্নয়নৰ বাবে কেইবাটাও নতুন আঁচনিৰ আধাৰশিলা আমি স্থাপন কৰিব পাৰিলোঁ। কলিয়াবৰত এখন নতুন স্নাতক মহাবিদ্যালয়, এখন আইন মহাবিদ্যালয়, 250 বিচনাযুক্ত জিলা চিকিৎসালয়, নতুন আয়ুৰ্বেদিক হস্পিটাল, জখলাবন্ধাৰ পৰা শিলঘাটলৈ অসমমালাৰ পথ, এই গোটেইবোৰ সামৰি নগাঁও জিলাৰ উন্নয়নৰ বাবে বহু আঁচনি আজি আমি ইয়াতে আধাৰশিলা কৰিলোঁ। কংগ্ৰেছৰ কোন প্ৰাৰ্থী কি তাক লৈ মই চিন্তা কৰা নাই। মই অৰ্জুনৰ দৰে হ'ব চেষ্টা কৰি থাকোঁ যে চৰাইটোলৈকে অকল দৃষ্টি ৰাখিব লাগে, চৰাইৰ চকুটোলৈকে, বেলেগ কথা চিন্তা কৰিব নালাগে। চাওক, বঙাইগাঁও সমষ্টিটো অগপৰ হাততেই আছে, গতিকে 2026লৈকে অগপৰ পৰা আমি অনাটো কথা নাই। 26 চনত নতুনকৈ কথা হ'ব, কিন্তু 26লৈকে এজিপিৰ হাততে থাকিব, এইটোলৈ আমাৰ কোনো আপত্তি নাই। রাজনৈতিক উদ্দেশ্যে সিএএ লাগু করেছে বিজেপি সরকার, মন্তব্য সাংসদ সুস্মিতা দেবের। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল অর্থাৎ কার রাজনৈতিক উদ্দেশ্যে লাগু করেছে বিজেপি সরকার। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে এই মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী তথা রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব।
সোমবার শিলচরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সুস্মিতা দেব জানান, এনআরসির মাধ্যমে যখন উদ্বাস্তু হিন্দু বাঙালিরা ভারতীয় নাগরিকত্বের আবেদন করেছেন, ঠিক এই সময় কি বাংলাদেশি হিসেবে পুনরায় নাগরিকত্বের আবেদন করবেন উদ্বাস্তুরা? তিনি বলেন, লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মাতুয়া ভোটকে টার্গেট করেই কি লাগু করেছেন নরেন্দ্র মোদী সরকার, তা নিয়ে রাজনীতি করার বিজেপি সরকারকে একহাত নেন সুস্মিতা দেব। এটা আসামের হিন্দু বাঙালিকে টার্গেট করে আনা হয়নি, এটা হলো বাংলার 6টা লোকসভা সিটে মতুয়া ভোটটাকে আনার জন্য করা হয়েছে। যখন সিএ এর ফর্মটা বেরোবে, ওইটার মধ্যে একটা কলম থাকবে যে বাংলাদেশের কোন গ্রাম থেকে এসছেন আর 14 ডিসেম্বরের আগে কোন ডেটে এসছেন। তো হিন্দু বাঙালিরা, যেহেতু হিন্দুদের জন্য বিজেপি বলছে, হিন্দু বাঙালিরা কি ফর্মে লিখে দিবে? সবাই তো এনআরসির ফর্ম ভরে নিয়েছে, মানে কি ওরা দাবি করছে ওরা সিটিজেন। এখন কার, আমি তো চাইছি কার রুলটা আসছে, যখন হিন্দু বাঙালিরা ফর্মটা ভরবে কেউ লিখে দিবে নাকি যে আমি এনআরসিতে মিথ্যা কথা বলেছিলাম আর এখন আমি লিখছি আমি বাংলাদেশ থেকে এসছি আর বাংলাদেশের এই গ্রাম থেকে এসছি আর এত তারিখ এসছি, মানে ওরা কেউ অ্যাডমিট করবে ওরা ফরেনার। সিএএ ইট ইজ সিম্পলি এ পলিটিক্যাল টুল, এটা একটা রাজনৈতিক অস্ত্র ফর ভোট ব্যাঙ্ক পলিটিক্স। আসামে আমার মনে হয় না, আমার মনে হয় না যে সিএএ নিয়ে, আমার মনে হয় না সিএএ নিয়ে অমিত শাহর আসামের কোনো হেডেক আছে। ইজ মোর ফোকাসড অন বেঙ্গল। মতুয়া ভোটটার উপরে এটা ইনফ্লুয়েন্স করছে। আসামে সিএএ কি ইম্প্যাক্ট পড়বে এটা তো বাক্স খুললে বোঝা যাবে। আর আপনি আন্দোলন শব্দটা ইউজ করছেন, আন্দোলন তো বন্ধ করে দিয়েছে আসাম সরকার, বলেছে বন্ধ ডাকলে কত 1600 কোটি টাকার ফাইন দিতে হবে। সো সিএএ অ্যাকর্ডিং টু মি কি সিএএ এর উপরে দুবার ইলেকশন হয়ে গেছে, ইউ এগ্রি? সো এখন দেখার মতো হবে এটা আপার আসামে কি ইম্প্যাক্ট হয়, বড়াকে কি ইম্প্যাক্ট হয়, লোয়ারে কি ইম্প্যাক্ট হয়। বাট লেট মি টেল ইউ, ইট ইজ আ আনকনস্টিটিউশনাল অ্যাক্ট। করিমগঞ্জের লঙ্গাইঘাটের এপি সদস্যের বিরুদ্ধে প্রতিবেশীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ, থানায় মামলা। সীমান্ত জেলা করিমগঞ্জের লঙ্গাইঘাট জিপির কংগ্রেস দলের আঞ্চলিক সদস্যের বিরুদ্ধে প্রতিবেশীর বাড়িতে ভাঙচুর করার অভিযোগ। হঠাৎ তাণ্ডব চালানোর ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ মতে লাঠি সহ বিভিন্ন অস্ত্র নিয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে তাণ্ডব চালায় কামরুল ইসলাম সহ তার গুন্ডা বাহিনী। ঘটনায় প্রতিবেশী নার্গিস সুলতানের ঘরের বিভিন্ন সামগ্রী ভেঙে চুরমার হওয়ার পাশাপাশি অনেক ক্ষতি হয়েছে। এ নিয়ে নার্গিসের পরিবার থানায় এক মামলা দায়ের করেছেন। অভিযুক্ত এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। এদিকে পুলিশের তদন্তে ঘটনার আসল রহস্য প্রকাশ্যে আসবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা। সাড়ে 9টার সময় কামরুল ইসলাম এপি মেম্বার, তার ভাই মিনহাজউদ্দিন, তার ভাই কাইয়ুম আব্দুল কাইয়ুম আমরা বাড়ি ভাঙচুর করছে। ওয়াল তোয়াল ভাঙ্গিয়া, পাকঘর টাকঘর ভাঙ্গিয়া, বেড়া ফেড়া ভাঙ্গিয়া আমরা মাইট ধরে করতে চাইছে। বেটিনতর উপরে আক্রমণ করছে, বেটিনতর গলা দিয়া ধরছে গড়গড়ি। তারপরে গড়ের ভিতরে গড্রেজও আসলো, এইসব জিনিস কিতাকিতি তারা বেটিনতর এইসব জিনিস নিয়ে নিছে। তারে পাওয়ার লগে লগে আমরা চাইছে ডাল হয়েছে আত কামরুল ইসলাম এপি মেম্বারে ডাল হয়েছে, দাদি চাইছে মারি তো তার ভাই একটা আছে মিনহাজউদ্দিন, সেও ডাল বার করছে। ডাল বার করে আয় এখন কাটিলিমু কইয়া ডাল হয়েছে, ডাল হইয়া কাটিছে। ঢুকিয়া তারা মাইর দৌড় করছে করিয়া। এরপরে আমরা কইছে এখন তোমরা এখন কত রাস্তাত আমরা জানোর বয়, এখন চাইছে আমরা রাস্তাত তারা মাইর দৌড় করতো। এখন কইছে তোমরা রাস্তাত তোমরা কাটিমু টুকরাইমু কইয়া ডাল হইয়া ডেকাল লইয়া বয়। লোকসভা নির্বাচনের প্রাক্কালে কাছাড় তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক চমক। করিমগঞ্জের প্রাক্তন সাংসদ রাধেশ্যাম বিশ্বাসের তৃণমূল কংগ্রেসে যোগদান। লোকসভা নির্বাচনের
প্রাক্কালে কাছাড় তৃণমূল কংগ্রেসের এক বড়সড় রাজনৈতিক সফলতা প্রাপ্তে করিমগঞ্জের প্রাক্তন সাংসদ রাধেশ্যাম বিশ্বাস সোমবার রাজ্যসভার নির্বাচিত সাংসদ সুস্মিতা দেবের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। দলীয় পতাকা ও উত্তরীয় পরিয়ে প্রাক্তন সাংসদকে দলে স্বাগত জানান তৃণমূল নেত্রী সুস্মিতা দেব। এদিকে কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন আজ শিলচরে আয়োজিত হয়। শিলচর রাজীব ভবনের সম্মেলনটি আয়োজিত হয়। এদিনের কর্মী সম্মেলনে কয়েক হাজার তৃণমূল কংগ্রেস কর্মীরা অংশগ্রহণ করেন। এই উপলক্ষে তৃণমূল কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বরাক তথা রাজ্য দলের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন দলের তৃণমূল স্তরের কর্মকর্তারা। তিনি আরও বলেন, মোদী সরকারের আমলে দেশে বেকার সমস্যা বর্তমানে ভয়াবহ আকার ধারণ করেছে। মোদী নিজে বলেছিলেন বছরে 2 কোটি চাকরি দেবেন, কিন্তু আজকের দিনে 2 কোটি চাকরি কোথায়, প্রশ্ন তোলেন সুস্মিতা। এছাড়া বিজেপি সরকারের শাসনে মূল্যবৃদ্ধি আকাশছোঁয়া এবং যে গ্যাস সিলিন্ডারের দাম 400 টাকা ছিল তা আজকের দিনে 1100 টাকা হয়েছে। এই হচ্ছে বিজেপি সরকারের উন্নয়ন। আগামী দিনে জনগণ ভোটের মাধ্যমে বিজেপি সরকারকে এর উপযুক্ত জবাব দেবেন বলে জানান সুস্মিতা। এদিকে সূত্রের খবর, শিলচর লোকসভা আসনে রাধেশ্যাম বিশ্বাসকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করছে। উইদাউট এনি প্রি কন্ডিশন আমি তৃণমূলে জয়েন করেছি। সত্যিকার অর্থে বর্তমানে আসামে যে কংগ্রেস দলের যে অবস্থান এবং কংগ্রেস দলের যে শূন্যতার সৃষ্টি হয়েছে, এখানে দেখেছি বরাক উপত্যকার জন্য লড়াই করতে হলে আমাদেরকে সবাই মিলে দলমতে ঊর্ধ্বে উঠে এটা লড়াই করতে হবে। কারণ আমাদের অবস্থানটা অত্যন্ত খারাপ অবস্থায় আছে এবং সেই ব্যাপারে আমি দেখেছি যে মমতা ব্যানার্জি মহোদয়া, কারণ বিগত দিনে ওনাদের সাংসদরা এখানে এসেছিল, লড়াই করে গেছে এনআরসির সময়। তারপর ওনার যে লড়াকু অনুভব সেটা আমি দেখেছি এবং সত্যিকার অর্থে আমরা সবাই যদি মিলে অস্তিত্বের যেখানে সংকট দেখা দিচ্ছি, কারণ কংগ্রেস দলে এক এক করে সবাই চলে গেছে। যে বর্তমান পরিস্থিতি যেটা আমাদের যে অবস্থান যেটা আমাদেরকে এমনভাবে এই যে একটা ডিভিশন করে দুর্বল করা হচ্ছে। আসাম এবং বিশেষ করে বরাকে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, বরাকের অধিকারের জন্যে, আসামের অধিকারের জন্য লড়াই করতে হলে একটা বিকল্প দলের দরকার। কিভাবে দিসপুরে রাজীব ভবন খালি হয়ে যাচ্ছে, তো বিকল্প কে? আমরা একটা নতুন দল হতে পারি, কিন্তু উনি এই সংঘর্ষটা যেটা আমরা বিজেপির বিরুদ্ধে করতে চলেছি এবং করছি বিগত 2021 থেকে, সেটাতে যোগদান উনি করতে চাইছিলেন। ওনার কর্মদক্ষতা, যে ধরনের বরাকের বিভিন্ন সমস্যা নিয়ে উনি সক্রিয়ভাবে পার্লামেন্টে আওয়াজ তুলেছিলেন, আমার বিশ্বাস যে উনি বরাকের একটা আওয়াজ হয়ে উঠতে পারবেন। কে রাত্রে 8:30টার সময় আমাদের ইলেকশন কমিটির সভা রয়েছে, যে রিপুন বোরাজি কল করেছে। আমরা আজকে রাত্রিরে ফাইনাল করব কোনগুলা সিটে আমরা দাঁড়াবো। যদি শীতচাল নিয়ে সিদ্ধান্ত হয়, হ্যাঁ, আমার প্রস্তাব থাকবে যে রাধেশ্যাম বিশ্বাসকে বাবুকে প্রার্থী বানাবার জন্যে। বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে গণ অবস্থানের ডাক অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা সংস্থার। সিটুর তত্ত্বাবধানে সোমবার শিলচর ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে গণ অবস্থানের ডাক দিল অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা সংস্থার কর্মকর্তারা। এদিন কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে এলাকাকে উত্তাল করে তোলেন সংস্থার কর্মকর্তারা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তারা জানান, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের বিভিন্ন দাবি নিয়ে সংস্থা দীর্ঘদিন যাবৎ আন্দোলন চালিয়ে আসলেও ক্ষমতায় আসীন সরকারের কোনো টনক নড়েনি, তাই বাধ্য হয়ে তারা ময়দানে নেমেছেন। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের সরকারি কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদান, সাম্মানিকের পরিবর্তে তাদের 15,000 টাকা করে মজুরি প্রদান, মিনি সেন্টারগুলোকে মেইন সেন্টারে স্থানান্তরিত করা সহ মোট 7টি দাবি নিয়ে এদিন সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। তাদের এই আন্দোলন চলাকালীন সরকার কর্তৃক কোনো ব্যবস্থা গ্রহণ না করলে আগামীতে ভোট বয়কট করার এদিন হুমকি দিয়েছেন তারা। আসাম
আন্তর্জাতিক অঙ্গনবাড়ি কর্মী সহায়িকা সংস্থা যেটা সিটুর তত্ত্বাবধানে আমরা এই আন্দোলনটা শুরু করছি। দীর্ঘদিন থেকে আমরা এই আন্দোলন শুরু করছি, এখনও চালাইয়া যাইরাম। বিগত 26 তারিখ থেকে আমরা অসহযোগ আন্দোলন করলাম। আমরা সব ধরনের সরকারি কাজকাম বন্ধ করিয়া রাখছি। আর 26 তারিখ থেকে গৌহাটিতে আমার যে অঙ্গনবাড়ি বোনেরা আছে তারা দিবারাত্র অসহযোগ চালাইয়া যান, কিন্তু এটা সত্ত্বেও সরকারের কোনো হেলদুল নাই, সরকারের কোনো আমরা এই আন্দোলনে সাড়া দেন না। এর লিগে আমরা আজকে 10টা থেকে 5টা পর্যন্ত এখানে অবস্থান ধর্মঘট করলাম। বাজেট অধিবেশন চলাকালীন আমরা সেই ডাইরেক্টর অফিসের সম্মুখে আন্দোলন করেছিলাম, কিন্তু 12 ফেব্রুয়ারি আমাদের যে বাজেট অধিবেশনে সরকার আমাদের এই সাম্মানিকের পরিবর্তে কোনো কার্যসূচি করেন নাই। তার জন্য আমরা 15 ফেব্রুয়ারি থেকে আমরা এই অসহযোগ আন্দোলনে নামেছি। এই অসহযোগ আন্দোলন আমরা ধারাবাহিক মতেই চালিয়ে যাচ্ছি। যদি এই অসহযোগ আন্দোলন চলাকালীন আজ পর্যন্ত সরকার আমাদের এই আন্দোলনের কোনো জবাব দিচ্ছে না, আমাদের যে দাবি ধরেছি সেই দাবিগুলির সরকার কোনো পাত্তাই দিচ্ছেন না। যদি সরকার আজ পর্যন্ত যদি আমাদের কোনো দাবি দিয়ে সরকার ধার্য না করে, আমরা আগামীতে জঙ্গলি আন্দোলন করতে বাধ্য হব। এবং মঙ্গলবার প্রথম রমজান ঘোষণা কাছাড় জেলা হিলাল কমিটির। 11 মার্চ 2024 খ্রিস্টাব্দ 29 শাবান 1445 হিজরি মাগরিবের নামাজের পর সন্ধ্যায় পবিত্র রমজান শরীফের চাঁদ দৃশ্য হওয়া শরীয়ত সম্মতভাবে সাব্যস্ত হওয়ায় আজ শিলচর বড় মসজিদে কাছাড় জেলা হিলাল কমিটির কর্মকর্তারা ঘোষণা দিয়েছেন যে 12 মার্চ 2024 মঙ্গলবার 1445 হিজরির প্রথম রমজান, সেই হিসেবে আজ সোমবার দিবারাত্রি থেকে তারাবির নামাজ এবং মঙ্গলবার থেকে রোজা শুরু হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছাড় জেলা হিলাল কমিটির পক্ষ থেকে বিভিন্ন জায়গা থেকে চাঁদের খবর পাওয়ার পরে আগামীকালকে প্রথম রমজানুল মুবারক হিসাবে পালন করার জন্য সবাইকে অনুরোধ জানাতে যাইতেছে। সবাইকে রমজানুল মুবারক এবং সবাই স্বাস্থ্য শারীরিক সুস্থ রেখে আল্লাহ পাক রব্বুল যেন শরীয়ত মোতাবিক রমজানুল মুবারককে পালন করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ পবিত্র রমাদান মাসের চাঁদ দর্শন নিয়ে শিলচর বড় মসজিদে হিলাল কমিটির বৈঠকে বিভিন্ন স্থান থেকে চাঁদের সন্ধান পাওয়া গিয়েছে, যার জন্য শিলচর হিলাল কমিটির পক্ষ থেকে পবিত্র রমাদান মাসের ঘোষণা করা হইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শিলচর বড় মসজিদের হিলাল কমিটির তরফ থেকে কাছাড়বাসীর তথা আরও আসামর প্রত্যেকরে জানাইয়ার যে আমরা রমজান মোবারকর চাঁদ বিভিন্ন জায়গার থেকে দেখা হয়েছে, তাই আগামী কাল থেকে আমরা পবিত্র রমজান শরীফের রোজা পালন করতাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সম্মানিত দর্শকবৃন্দ, পবিত্র মাহে রমজান কাছাড় জেলা হিলাল কমিটির পক্ষ থেকে ঘোষণা করা গেল শরীয়ত সম্মতভাবে শাহাদতের উপর নির্ভর করে পবিত্র চাঁদ দেখা গিয়েছে, তা ঘোষণা করা হলো এবং এর সাথে সাথে কাছাড় জেলা হিলাল কমিটির পক্ষ থেকে মাহে রমজানের মুবারকবাদ প্রত্যেককে আমি জানাই আর প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে মাহে রমজানের খয়র বরকত হাসিলের জন্য দোয়া জানাই। আসসালামু আলাইকুম। শিল্প প্রতিষ্ঠানের প্রগতি হচ্ছে না বরাকে নিয়ে ক্ষোভ ব্যক্ত করলেন কাছাড় জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। শিল্প প্রতিষ্ঠানের প্রগতি হচ্ছে না বরাকে এ নিয়ে ক্ষোভ ব্যক্ত করলেন কাছাড় জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। তিনি বলেন, বরাকে এক এক করে কংগ্রেস আমলে শুরু হওয়া শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে। বরাকে কিন্তু নতুন করে কোনো শিল্প প্রতিষ্ঠান শুরু হচ্ছে না। 5 গ্রামের পেপার মিল বন্ধের কয়েক বছর অতিবাহিত হলেও এ ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই মোদী সরকারের। লক্ষ লক্ষ বেকার সমস্যায় জর্জরিত বরাক উপত্যকা। চা শিল্পেরও খুব খারাপ অবস্থা বরাকে। সরকারি চাকরিতেও স্থানীয় বেকার যুবকরা বিশেষ কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না। এভাবে চললে আগামীতে বেকার সমস্যা ভয়ঙ্কর হতে পারে বলে মন্তব্য করেন
অভিজিৎ পাল। শিল্প উন্নয়ন তো দূরে থাকুক, আজকে বিজেপি সরকার কেন্দ্রে এবং রাজ্যে আসার পর থেকে যেগুলো শিল্প প্রতিষ্ঠানগুলো আগে ছিল, যেমন আপনি যে দেখুন আমাদের পেপার মিল, ঠিক সেইভাবে সুগার মিল ছিল আনিপুরে, বদরপুরে টেক্সটাইল মিল, এই ধরনের বিভিন্ন, আপনার এখানে একটা ছিল এই ম্যাগি এগুলার মিল ছিল উদারবন্দে। প্রত্যেকটা মিল যদি আজকে দিন দেখেন আপনার ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। আজকে সুগার মিল বন্ধ, পেপার মিল বন্ধ, টেক্সটাইল মিল বন্ধ, এবং আরও যেগুলো ছোটো ছোটো ইন্ডাস্ট্রিগুলো ছিল সেগুলো বন্ধ। যে আজকে এই পেপার মিল যখন 2014 ইংরেজিতে নরেন্দ্র মোদী এসেছিলেন, উনি বলেছিলেন ক্ষমতায় আসলে আবার পেপার মিলটা রিওপেন করা হবে, কিন্তু দেখা যায় পেপার মিলটা আজকের দিনে বন্ধ হয়ে কঙ্কাল রূপ ধারণ করেছে পেপার মিল। এই পেপার মিলে অনেক চাকরিজীবীরা আজকে হয়তো সুসাইড করেছেন, অনেক চাকরিজীবীরা, অনেকে আজকে হয়তো ছেলে মেয়েদের পড়াশোনা বন্ধ করতে হয়েছে, আজকে অনেকের ফ্যামিলিতে অনেক অসুস্থ হয়েছেন, যা ট্রিটমেন্ট করানো ক্ষমতার ওনাদের ছিল না। সেটা নিয়ে অনেক আন্দোলন হয়েছে, কিন্তু সরকার পাত্তাও দেয়নি। আজকে সুগার মিলও ঠিক একই অবস্থা। আমুল ইন্ডাস্ট্রি ছিল আমাদের, সেটাও বন্ধ। আজকে আপনার টেক্সটাইল ইন্ডাস্ট্রিও বন্ধ। যেগুলো রাষ্ট্রায়ত্ত সংস্থা কংগ্রেস আমলে ছিল, কংগ্রেস আমলে গঠন করা হয়েছিল, সেগুলো বিজেপি আসার পর থেকে একটার পর একটা ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হচ্ছে, একটার পর একটা বাগান বন্ধ হচ্ছে। আজকের দিনে এই ডলু গ্রিনফিল্ড এয়ারপোর্টের নামে ডলু বাগানের 2500 শ্রমিককে আজকের দিনও অনাহারে অর্ধাহারে জীবনযাপন করতে হয়েছে। গুমরা পুলিশের বড় সাফল্য, প্রচুর বিদেশি মদ জব্দ করল গুমরা পুলিশ। মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পেল গুমরা পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে বাজেয়াপ্ত বিপুল পরিমাণ বিদেশি মদ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে এসআই সাগর দাসের নেতৃত্বে চলে অভিযান। গুমরা বাজারে থাকা বেশ কয়েকটি দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণের বিদেশি মদ বাজেয়াপ্ত করা হয়। বাজেয়াপ্ত করা মদসহ দোকান মালিককে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয় গুমরা থানায়। জব্দ করা মদের বাজার মূল্য কয়েক হাজার টাকা হবে বলে জানা গেছে। কাটিগড়ায় আয়োজিত হলো এইডস সচেতনতা শিবির। কাছাড় জেলার কাটিগড়া সমষ্টিতে সোমবার ইন্টিগ্রেটেড হেলথ ক্যাম্পেইনিং কার্যসূচির অধীনে এইডস সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। গ্রামাঞ্চলের যেসব মানুষ স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত রয়েছেন তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করাই আয়োজকদের মূল লক্ষ্য বলে জানিয়েছেন রেহান উদ্দিন লস্কর। এই শিবিরের মাধ্যমে এইচআইভি, এইডস, হেপাটাইটিস বি ও সি সহ বিভিন্ন রোগের চিকিৎসা বিনামূল্যে করানোর পাশাপাশি রোগীদের মধ্যে প্রয়োজনীয় ওষুধপত্র তুলে দেন সংস্থার কর্মকর্তারা। এদিনের শিবিরে স্থানীয়দের ব্যাপক সাড়া পাওয়ায় সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন আয়োজকরা। কাছাড় ডিস্ট্রিক্টের আসাম স্ট্রিট এইডস কন্ট্রোল সোসাইটির তত্ত্বাবধানে এখানে কাছাড় জেলায় ইন্টিগ্রেটেড হেলথ প্রোগ্রাম, যেটা কাছাড় জেলাতে আগে কোনোদিনও এরকম হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয় না। তো এই হেলথ ক্যাম্পের মাধ্যমে আমরা 7-8টার মতো আমরা ফেসিলিটি আছে। হেপাটাইটিস বি সি থেকে নিয়ে টিবি, এইচআইভি, ডায়াবেটিস, এরকম আমরা টেস্ট করি স্পটে। তারপরে টেস্ট করি এটা আমরা লিঙ্ক আপ করি যদি পজিটিভ কিছু ডিটেক্ট হয়, আর এটা ফ্রি হেলথ চেক আপ হয়। এর মাধ্যমে আমরা করি ফ্রি মেডিসিন সাপ্লাই করি। ভারত বিকাশ পরিষদের 2024-25 নতুন শিলচর শাখা কমিটি গঠিত। ভারত বিকাশ পরিষদের 2024-25-এর জন্য নতুন শিলচর শাখা কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার ভারত বিকাশ পরিষদ শিলচর শাখার একটি নতুন কমিটির পদাধিকারীদের মনোনীত করা হয়। নতুন কমিটিতে সভাপতি, সম্পাদক এবং কোষাধ্যক্ষ যথাক্রমে মনোনীত করা হয়েছে চন্দন দত্ত, শঙ্কর বিশ্বাস ও প্রদীপ ঘোষকে। নতুন এই কমিটির পদে সহ সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন যশবন্ত দাস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আরও একবার। কংগ্রেস কাকে প্রার্থী দিল, কাকে দিল না তাতে কিছু যায় আসে না। আমার লক্ষ্য শুধু অর্জুনের ন্যায় পাখির চোখ, প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর। সংসদে আইন পাশ হওয়ার 4 বছরের অধিক সময় পর রাজনৈতিক উদ্দেশ্যে সিএএ লাগু করেছে বিজেপি সরকার, সমালোচনা সুস্মিতা দেবের। করিমগঞ্জ লঙ্গাইঘাটের এপি সদস্যের বিরুদ্ধে প্রতিবেশীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ, পুলিশে মামলা।
লোকসভা নির্বাচনে প্রাক্কালে কাছাড় তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক চমক, করিমগঞ্জের প্রাক্তন সাংসদ রাধেশ্যাম বিশ্বাস তৃণমূল কংগ্রেসে, শিলচরে তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা। বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে গণ অবস্থানে ডাক অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা সংস্থার। এখনকার মতো বিটিএন সংবাদ এই পর্যন্তই। ধন্যবাদ।